হাইকোর্টে মামলা চলাকালীনই বুলডোজার দিয়ে ভাঙা হলো মসজিদ। বিমানবন্দরে যে মসজিদ নিয়ে উস্কানি শুভেন্দু অধিকারী, তাতে প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টে ধাক্কা শুভেন্দু অধিকারীর। দেখতে পাচ্ছেন বিমানবন্দর মসজিদ থেকে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এদিকে এবার বাকরা মসজিদের বিষয়ে কলকাতা সুপ্রিম কোর্টে মামলা করেছে মুসলিমরা। সুপ্রিম কোর্টে শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা হয়, মমতা ব্যানার্জি সরাসরি মুসলিমদের পক্ষে দাঁড়িয়েছে। এয়ারপোর্টে মসজিদটা এটা সরাতে হবে, ভাঙতে হবে, প্লেনে অসুবিধা হচ্ছে। তো মসজিদটার বয়স কত, আর এয়ারপোর্টটা কবে হয়েছে? এয়ারপোর্ট সেদিনে তো হলো, কি করে হয় এটা? আপনার হয়তো দরকার পড়তে পারে, আপনি কাজের জন্য নিতে পারেন, সেটাকে হয়তো বলবেন আমি অন্য জায়গায় করে দিতে বলতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন কলকাতা এয়ারপোর্ট মসজিদ বুলডোজার দিয়ে ভাঙচুর করা হচ্ছে এবং শুভেন্দু অধিকারীর আদেশেই এইসব হচ্ছে এবং শুভেন্দু অধিকারী আজকে হাইকোর্টে শাস্তি হয়তো। ভারতের বিভিন্ন স্থানে মসজিদ খালি করা বা উচ্ছেদের নির্দেশ ও পদক্ষেপ সাম্প্রতিক সময়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। আইনি দাবি, নিরাপত্তা বা উন্নয়নমূলক কাজের কথা বলে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করছে। পালা বদলের আগেও হুমকি দিয়েছিলেন, পালা বদলের পরেও হুমকি, হুঁশিয়ারি, হুঙ্কারি সার। পালালেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, পালাতে বাধ্য হলেন। সকাল থেকে প্রচুর পুলিশ, প্রচুর নিরাপত্তা বাহিনী। আজ আবারও উত্তাল হয়েছে কলকাতার বাকরা মসজিদ এলাকা। এই বাকরা মসজিদের বিষয়ে কলকাতার সুপ্রিম কোর্টে মামলা করেছে মুসলিমরা এবং মুসলিমদের এই মামলায় শুভেন্দু অধিকারী সরাসরি ফেঁসে যায়। কারণ শুভেন্দু অধিকারী বর্তমানে ক্ষমতায় রয়েছেন। এই ক্ষমতায় থাকাকালীন কেন একটা মসজিদ এবং মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, এই নিয়ে আন্তর্জাতিক চাপ এবং ভারতের প্রত্যেকটা জনগণ কেঁপে যায়। দর্শক শ্রোতা, এই মুহূর্তে মুসলিমদের উপর যে অত্যাচার করা হচ্ছে এবং মুসলিমরাও সরাসরি অ্যাকশন নিচ্ছে, মমতা ব্যানার্জি সবাইকে সাপোর্ট দিচ্ছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যা যা হচ্ছে এবং এই শুভেন্দু অধিকারীর সর্বশেষ অবস্থা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে। এয়ারপোর্টে মসজিদটা এটা সরাতে হবে, ভাঙতে হবে, প্লেনে অসুবিধা হচ্ছে। তো মসজিদটার বয়স কত, আর এয়ারপোর্টটা কবে হয়েছে? এয়ারপোর্ট সেদিনে তো হলো, কি করে হয় এটা? আপনার হয়তো দরকার পড়তে পারে, আপনি কাজের জন্য নিতে পারেন, সেটাকে হয়তো বলবেন আমি অন্য জায়গায় করে এটা বলতে পারেন। কিন্তু পেপার আইন ছাড়বে না, কি বলেন, কোর্ট ছাড়বে না। আইন আইনের পথে চলবে, হ্যাঁ, সংবিধান সংবিধানের পথে চলবে। অতএব সংবিধান মেনে, আইন মেনে চলতে হবে, এটা চলা উচিত আমাদের। তবে আইন কোনোদিন ছাড়বে না, এইটা কথা তো একেবারে সাইজ হয়ে গেছে, ভালো মতন সাইজ হয়ে গেছে। যেনারা বিজেপি চেয়েছিলেন তেনারা দেরিনে উঠবস করছে, কানমোলা করছে, কাঞ্চে পড়ে কি ক্ষতি করলাম, কি বিপদে পড়লাম দিয়েছে। হ্যাঁ, এই জন্য তো আমরা দেখি না, আজ গরিব ভিখারি হয়ে গেল। আমরা এলেই না, আমরাই বিপদ পড়লাম। আজকে অনেক হিন্দু ভাইয়েরা বলতে চাইছেন, হ্যাঁ, একেবারে গরুর তো রাজনীতি মিটে গেছে। বিজেপির গরুর রাজনীতি পশ্চিমবাংলা কেন, গোটা ভারত মিটে গেছে। এবারে গরু ছেড়ে দিয়েছে মুসলমানরা, থেকে যে আমাদের দরকার নেই, আমরা গরু খাবো না। হ্যাঁ, গরু যেন আপনার জাতীয় পশু যেন ভারতবর্ষের হয়। গরুর গোশ না এক পিস না অন্য রাষ্ট্রে না যায়। গরুর গোশ যাতে না একটাও কোনো কসাইখানা আছে, যত কসাইখানা আছে গ্রামে গঞ্জে, পিলখানা আছে, সমস্ত জায়গায় যেন বন্ধ হয় কড়াভাবে। সেখানে যেন প্রশাসন সঙ্গে কোনো রকম ভিতর বাটা না হয়। সেটি লক্ষ্য রাখুন। যদি পশু জবাই করতে হয়, কোরবানি দিতে হয়, এই জবাই করতে হয়, হ্যাঁ, প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায়, হ্যাঁ, সেটা যেন আপনার 14 বছরের গরু হয়। 14 বছরের গরু সার্টিফিকেট নিয়ে যেন করা হয় গরুটা, এইটা দেখতে চাই। তাহলে বাংলার মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি সেই 14 বছরে বলছেন, ওই 14 বছরের গরু ছাড়া এক বিন্দু জবাই করে একটাও চলবে না। গোটা পশ্চিমবাংলায় কোনো কসাইখানা পিলখানা না চলে, এটা আমরা দেখতে চাই। কথা বলেন। আর একটা কথা হচ্ছে, গরুর রাজনীতি মিটে গেছে, এবার কি রাজনীতি করবেন শুভেন্দু সাহেব? কি করবেন? 10,000 মাদ্রাসা কি করে বন্ধ করে দেবেন? বন্ধ করে দেন। আবার কি করবেন? মসজিদ কি করে, মসজিদ বন্ধ করে দেন। কি করে, মাথায় টুপি দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, তাহলে কি পিনে যাবে, সেটা বন্ধ করে দেন। আবার কি করবে? বোরকা গায়ে দিয়ে যাওয়া যাবে না, সেটা বন্ধ করে দেন। আপনি এক বিন্দু করে একটা পশম পরিমাণ ইসলামের কোনো ক্ষতি করতে পারবেন না। ইসলাম শান্তি, কি মিলেন? অতএব শান্তি জিনিস, এরা ঠিক ইসলামের কাজ করে নেবে।
এয়ারপোর্টের ভেতরে সাল থেকে গুজরাটে বিজেপি ক্ষমতায় আছে, ওখানে কিন্তু বলা হচ্ছে না যে খারিজি মাদ্রাসা বন্ধ করে দাও, কিন্তু 1 মাস হচ্ছে না এখন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে বলছে খারিজি মাদ্রাসা বন্ধ করে দাও। আমি তো আপনাকে বললাম গরুর রাজনীতিটা মিটে গেছে। নতুন করে মুসলিমদের কোন জায়গায় ধরে রাজনীতি করব কি মেনে করে আবার চালিয়ে নিয়ে যাব। বিভাজন ছাড়া এই বিজেপি বাঁচতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। এদের বিভাজন গোড়া থেকে তৈরি আছে, ধর্ম নিয়ে বিভাজন ছাড়া। এসব মানে গরুর রাজনীতি মিটে গেছে এবার ধর্মে। আমরা এটাতে চাই না। আমরা চাই পশ্চিমবাংলার মানুষ হিন্দু ধর্ম মুসলিম যতই ধর্ম বড় নির্বিশেষে। তা বলে আপনারা গুন্ডাগিরি করবেন, দাদাগিরি দেখাবেন, একটা সম্প্রদায়কে নিয়ে ছেলেখেলামো করে বেড়াবেন। আজকে কিছু কিছু মানুষ কমেন্টে বলছে যে এয়ারপোর্ট থেকে ক্যান্সার মুক্ত হচ্ছে, আজকে এয়ারপোর্টে মসজিদ সরানো হচ্ছে। আজকে এয়ারপোর্টটা তৈরি হয়েছে মসজিদের জায়গায়, এয়ারপোর্ট তৈরি হয়েছে হিন্দু মুসলমানের জায়গায়। আজকে মুসলমানরা সহানুভূতি দেখিয়েছে বলেই আজকে এয়ারপোর্ট তৈরি হয়েছে। আর আজকে আপনি সেই মুসলমানের বুকের উপরে পা দিয়ে আজকে দাবাবার চেষ্টা করে আপনি বলছেন নামাজ পড়তে দেবো না। এ গুন্ডাগিরি চলবে না। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি তো গুন্ডা দমন আইন চালু করেছেন, আর বকলমে আপনি গুন্ডাগিরি করছেন, পুলিশ প্রশাসনকে দিয়ে আজকে নামাজ বন্ধ করেছেন। লজ্জা লাগে না? ছি 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 ছি। অপেক্ষা করুন 34 বছরের সরকার যদি এক রাতে পাল্টাতে পারে, 15 বছরের সরকার যদি এক রাতে পাল্টাতে পারে, এ বাংলার জনগণ, এ বাংলার হিন্দু মুসলমান যদি পাল্টাতে পারে, আপনাদেরকেও বেশি দিন লাগবে না পাল্টাতে। অপেক্ষা করুন। আমরা বিগত দিন থেকে ধরে আমরা দেখে আসছি, উত্তরপ্রদেশ থেকে নিয়ে, গুজরাট থেকে নিয়ে, দিল্লি থেকে নিয়ে, মুম্বাই থেকে নিয়ে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই বিজেপি সরকার মসজিদ মাদ্রাসা ভাঙার ঠিকা নিয়ে বসে আছে। 34 বছর সিপিএম রাজত্ব করেছে, 15 বছর তৃণমূল রাজত্ব করেছে। কারোর আমলে কারোর রাজত্বে কোনো মসজিদের উপরে, কোনো মন্দিরের উপরে, কোনো গির্জার উপরে কোনো হামলা হয়নি। আর এই কিছুদিন বিজেপি সরকার আসার পরই এই পশ্চিমবাংলার শান্তি সম্প্রীতি ঐক্যের বাংলাকে আজকে এরা ধ্বংসের দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। বিগত দিন আমরা কুরবানিকে কেন্দ্র করে দেখলাম যে গোহত্যা বন্ধ করা হলো, তার সাথে সাথে আপনার রাস্তায় নামাজ পড়া বন্ধ করা হলো, তার সাথে সাথে আবার মাইকে আজান বন্ধ করে দেওয়া হলো। এখন আবার নতুন করে শুরু করেছে এয়ারপোর্টের মসজিদকে কেন্দ্র করে। আজকে খুব দুঃখের সাথে বলছি, বুকে ব্যথা লাগছে বলে বলছি, কষ্ট পাচ্ছি বলে বলছি। আজ শত শত মুসল্লি মসজিদে নামাজ পড়তে যাবে, সেখানে শত শত র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, মহিলা র্যাব, মহিলা পুলিশ দিয়ে সেই জায়গাটাকে আটকে দেওয়া হলে মুসলমানদের নামাজ পড়তে দেবে না। আজকে এখানে গুন্ডাগিরি শুরু করে দিয়েছে। আজকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ওই সমস্ত গুন্ডাদেরকে যারা আজকে এয়ারপোর্টে নামাজটাকে বন্ধ করে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, ওই এয়ারপোর্টে মসজিদটা কারোর বাপকালী সম্পত্তি না, ওটা মসজিদের সম্পত্তি, আমার আল্লাহ পাকের নামে সম্পদ। আপনারা বন্ধ করার কে? আপনারা রোখার কে? যদি আপনাদের প্রয়োজন হতো, এয়ারপোর্ট আধিকারিকের যদি প্রয়োজন হতো যে আমরা ওখানে রানওয়ে তৈরি করব, ওখানে আমাদের অসুবিধা হচ্ছে, তাহলে এয়ারপোর্ট আধিকারিকের দরকার ছিল মুখ্যমন্ত্রীকে সাথে করে নিয়ে। পশ্চিম বাংলায় কি শিক্ষিত মুসলমান মরে গেছে? পশ্চিম বাংলায় কি ইসলামিক স্কলার নাই? তাহলে মুখ্যমন্ত্রীর দরকার ছিল এয়ারপোর্টের আধিকারিকদের নিয়ে, পশ্চিম বাংলার আপনার শিক্ষিত মুসলিম সমাজকে নিয়ে, ইসলামিক স্কলারদেরকে নিয়ে, মুসলিম বুদ্ধিজীবীদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে বসে আলোচনা করা। কারণ ইসলাম কোনোদিন অশান্তি শিক্ষা দেয়নি। ইসলাম সদা সর্বদা শান্তি সম্প্রীতির কথা বলেছে। ইসলাম এটাও বলেছে যে জায়গা দিয়ে মানুষের যাতায়াতের অসুবিধা হয়, সেই জায়গাটাকে তোমরা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ইসলামের শিক্ষাও দিয়েছে। যদি একটা রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে, সেই রাস্তায় তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, কাঁটাটা তোমাকে তুলে ফেলে দিতে হবে, এটা তোমার ইমানের অঙ্গ। আর আজ সেই এয়ারপোর্টের রাস্তায় যাতায়াতের জন্য যদি মসজিদটা বাঁধা হয়ে দাঁড়ায়, অবশ্যই মুসলিম স্কলাররা আছে, মুসলিম বুদ্ধিজীবীরা আছে, এয়ারপোর্টের আধিকারিকরা আছে। মুখ্যমন্ত্রীর দরকার ছিল তাদেরকে সাথে করে নিয়ে বসে আলোচনা করা, এক টেবিলে বসে সিদ্ধান্ত নেওয়া যে এই মসজিদটাকে সরাতে হবে। আপনারা এখান থেকে মসজিদটাকে আমরা সরিয়ে দিয়ে অন্য বিকল্প জায়গা দিচ্ছি, সেখানে আপনারা মসজিদ তৈরি করুন। কি সেখানে মুসলিম স্কলাররা, মুসলিম বুদ্ধিজীবীরা মসজিদ নেবে কি নেবে না, অন্য জায়গা নেবে কি নেবে না, অন্য জায়গায় মসজিদ তৈরি করবে কি করবে না, সেটা তারা বিবেচনা করে বলবে। কলকাতা বিমানবন্দর চত্বরে থাকা মসজিদ ঘিরে বিতর্ক, এবং আপনারা জানেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কিন্তু ইতিমধ্যেই আজ এই মসজিদের নামাজ পড়ার ডাক দিয়েছিলেন, কিন্তু দেখা গেল যে প্রশাসনের চাপে পড়ে পিছু হটলেন সিদ্দিকুল্লাহ। আমরা সকাল থেকেই দেখেছিলাম যে বিমানবন্দরের 7 নম্বর গেটে জমায়েতের ডাক সিদ্দিকুল্লাহ চৌধুরীর, এবং তা রুখতে তৎপরতা দেখা যায় রাজ্য পুলিশ এবং প্রশাসনের। বাকরা মোড় এলাকায় জারি হয়েছিল 163 ধারা।
এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও। প্রশাসনের চাপে পড়ে পিছু হটলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রতিবেদন তুলে ধরেছেন স্পেশাল করেসপন্ডেন্ট সুকোমল ঘোষ। 136 বছরে বলা হতো যে 136টা নাকি এই এলাকা তারা নামাজ পড়ছিলেন, অর্থাৎ একটি মসজিদ ছিল যেটা এয়ারপোর্টের দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের সময় ইতিমধ্যেই কিন্তু একটি এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা জানিয়ে দিয়েছে যে এই এলাকাতে নিরাপত্তার কথা মাথায় রেখে আর তারা নামাজ পড়তে অনুমোদন বা অনুমতি দেবেন না। এবং তারই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আজকে শুক্রবার, বলা যায় যে আজকে এই নামাজ পড়ার জন্য ইতিমধ্যেই তারা এসেও গিয়েছিলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। তারা যখন মসজিদে যান সেই সময় তারা বাধা পান এবং তারা তারপরে ঠিক করেন যে ঠিক এই এয়ারপোর্টের যে গেট রয়েছে, অর্থাৎ যে গেট দিয়ে এতদিন ভেতরের মসজিদে তারা নামাজ পড়ে আসছিলেন, তার ঠিক উল্টো দিকে এই বাঁকড়া এলাকাতে আরও একটি মসজিদ রয়েছে, সেখানে তারা চলে যান নামাজ পড়তে তারা জানিয়েছেন। এবং তারা যেতে যেতে যেটা জানালেন যে সরকারি যে সিদ্ধান্ত নিয়েছে তারা সরকারি সিদ্ধান্তকে মান্যতা দিয়েই তারা সেই জায়গায় নামাজ পড়া বন্ধ করলেন। এবং ইতিমধ্যে জানো যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও বলেছেন যে এই বিমানবন্দর এলাকাতে নামাজ পড়তে দিতে হবে, যদিও সরকারের তরফ থেকে বারে বারে বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা কিন্তু এর আগেও তারা জানিয়েছিল এই মসজিদ কমিটিকে যে কোনোভাবে এই এলাকাতে নামাজ পড়তে দেওয়া যাবে না, কারণ জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে, অর্থাৎ এই বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর তা কিন্তু আন্তর্জাতিক মানের বিমানবন্দর, অর্থাৎ যেমন ডোমেস্টিক ফ্লাইট ওঠানামা করে এই বিমানবন্দরে, তার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটও অর্থাৎ ইন্টারন্যাশনাল ফ্লাইটও ওঠানামা করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু এতদিন পর্যন্ত তারা 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 এয়ারপোর্ট কর্তৃপক্ষের আগের সরকার বা মসজিদ কমিটিকে তারা জানিয়েছিল, কিন্তু মসজিদ কমিটি তারা কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষের করেনি বা তারা নামাজ পড়া চালিয়ে যাচ্ছে। এবার যেটা হয়েছে সেটা হলো যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আবার মসজিদ কমিটি দিয়েছে 11ই জুলাই থেকে তারা সম্পূর্ণভাবে এই মসজিদের, অর্থাৎ ভেতরে যে মসজিদ রয়েছে সেই মসজিদে কোনোভাবেই নামাজ পড়তে দেওয়া যাবে না। আর তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেন, অর্থাৎ সিদ্দিকুল্লাহ চৌধুরী তার এই এলাকাতেই বাড়ি, তিনি সিদ্ধান্ত নেন যে তারা নামাজ পড়বেন এখানে এবং তারা আজকে একটা অবস্থান বিক্ষোভ করবেন এখানে, এমনটা জানিয়েছিলেন। পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল এই বিষয়ে কি জানিয়েছেন, শোনাবো। এই একই বিষয় তারা 15 বছর ধরে করে এসেছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম এবং টিএমসির বিভিন্ন নেতারা। আজকে আমরা বিধানসভার মধ্যেও বারবার বলেছিলাম যে আজকে 5000 কোটি টাকার যে বরাদ্দ মাদ্রাসার জন্য কোথায় যাচ্ছে টাকাগুলো হিসেব চেয়েছিলাম। উনি অন্যদিকে অন্য ডিরেকশনে কথাবার্তা নিয়ে চলে যান। বরাবরই উনি এইভাবে উস্কে বিষয় থেকে সরে যাওয়ার চেষ্টা করেছেন। উনি মুসলমানদের বলেছিলেন ওয়াকফ আইন লাগু করা হবে না, আমি 5 মিনিটের মধ্যে স্তব্ধ করে দেবো কলকাতায়, করতে পেরেছিলেন। শহর কলকাতার একমাত্র বিমানবন্দরে রোজ যাতায়াত করেন লক্ষ লক্ষ যাত্রী। প্রতিদিন আকাশে ওড়ে হাজার হাজার বিমান। অবতরণের জন্য আকাশে অপেক্ষা করতে হয় শয়ে শয়ে বিমানকে। কলকাতা বিমানবন্দরের 2টি রানওয়ে থাকলেও ব্যবহার করা হয় মাত্র একটি। বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে আটকে দাঁড়িয়েছিল একটি মসজিদ, তাই ছোট দ্বিতীয় রানওয়েতে নামতে পারে না বড় বিমান। দীর্ঘদিন ধরে রানওয়ে আটকে দাঁড়িয়ে থাকা সেই মসজিদ সরানোর সব থেকে বড় বাধা ছিল বাম ও তৃণমূলের তোষণ রাজনীতি। অবশেষে কেটেছে সেই বাধা। বিজেপির হাত ধরে কলকাতা সহ গোটা রাজ্যের উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছেন মুসলিমরাও, আর তাদের সহমতিতেই শুরু হয় দমদম বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের উত্তর প্রান্তে থাকা মসজিদটি সরানোর কাজ। শনিবার থেকে সেখানে বন্ধ হয়েছে নামাজ পাঠও। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ওই মসজিদটি সরানোর জন্য আরো বড় জায়গা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কোনো শহর বা এলাকার উন্নয়ন অনেকাংশে নির্ভর করে সেখানে কতগুলি বিমান সংস্থা বিমান চালায় তার উপরে। আর বিশ্বের বড় বিমান সংস্থাগুলি যে বিশাল বিমানগুলি চালায় তার জন্য দরকার হয় দীর্ঘ রানওয়ে। এছাড়া বিমানের সংখ্যা বাড়লে বিমানের উড়ান ও অবতরণের জন্য আলাদা রানওয়ে প্রয়োজন হয়। সেই প্রয়োজন মেটাতেই কলকাতা বিমানবন্দরে তৈরি করা হয় দ্বিতীয় রানওয়ে। বলে রাখি, কোনো একটি নির্দিষ্ট জায়গায় ইচ্ছে মতো যে কোনো দিকে রানওয়ে তৈরি করা যায় না। সেখানকার মৌসুমী বায়ু প্রবাহের গতিপথ অনুসারে ঠিক হয় রানওয়ের অভিমুখ। এমনকি 2টি রানওয়ের মধ্যে ন্যূনতম কত দূরত্ব থাকতে হবে তাও আন্তর্জাতিক আইনে নির্ধারিত। ফলে রানওয়ে অন্য জায়গায় বানানো কার্যত ছিল অসম্ভব।
দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের মূল রানওয়ের দৈর্ঘ্য 3633 মিটার। দ্বিতীয় রানওয়ের দৈর্ঘ্য 2000। দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার বাকরা মসজিদের বিষয়ে অসংখ্য কথা এবং কলকাতার বিষয়ে বা বর্তমানে শুভেন্দু অধিকারীও যে বিপদে পড়ে এগুলো নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্যকে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।